জেনজি वाला আশিকি, জেনজি वाला রক স্টার বীর যারা দেখে বড় হয়েছি, প্লিজ ব্রো। ক্রিশ কাপুর, আই লাভ ইউ ক্রিশ কাপুর। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রিসেন্টলি আমরা একটা মুভি দেখতে গেছিলাম, সেটা হলো সাইয়ারা। খুব শুনছিলাম মুভিটা খুব ভালো, খুব ইমোশনাল, তো এটা ট্রাই তো দিতেই হবে। তো ঝট করে আমরা টিকিট বুক করলাম স্টার মল পিভিআর এ। 11:15 শো ছিল, তখন অলরেডি 10:30 বাজে যখন আমরা টিকিট বুক করেছি। দেন আমরা আমাদের একটা নিয়ার বাই ফ্রেন্ডকে কল করলাম যে তোরা কি ফ্রি আছিস, যাবি? বললো হ্যাঁ। তো একসাথে 4 জনে চলে গেলাম ওখানে। ওরা আগে পৌঁছে গেছিল বিকজ এখান থেকে একটু টাইম লাগছিল। দেন আমরা পৌঁছলাম, ততক্ষণে মুভিটা স্টার্ট হয়ে গেছিল। মুভিটা মেনলি ছিল দুজনকে নিয়ে, হিরো হিরোইন। একজন হচ্ছে তার স্বপ্ন হচ্ছে সব লোকেরা তার নাম নিয়ে চিল্লাবে, সে রকস্টার হবে, সে সুপারস্টার হবে। আর একজনের স্বপ্ন ছিল গান লেখার। আরও একটা ব্যাকআপ স্টোরি আছে, তার অলরেডি এত হার্ট ব্রেক হয়েছিল, তার একটা প্রাইম দিনে, লাইফে সব থেকে বড় দিনে তাকে বিট্রে করা হয়েছিল। সেই সব নিয়ে সে দুঃখে অলরেডি ভেঙে পড়েছিল। তো সেই মেয়ে একটাই স্বপ্ন ছিল গান লেখার, তো সে গান লিখতো। আর আমাদের হিরোর একটাই স্বপ্ন ছিল গান গাওয়ার, তো গান গাইতো। ফার্স্ট ক্লিকেই ছেলেটা বুঝতে পেরে গেছিল যে মেয়েটা ট্যালেন্টেড, এর সাথেই আমাকে এগোতে হবে। ওকে, মেয়েটাকে দেখে একজনের কথা আমার খুব মনে পড়ছিল, রাধিকা মাদান। আমি জানি না কেন রাধিকা মাদানের একটা অন্যরকম ভার্সন আমি দেখতে পেলাম মেয়েটার মধ্যে। সেই হাকলানো, সেই রাধিকা মাদানের একটা সিরিয়াল দেখতাম ছোটবেলায়, সেই সিরিয়ালে পুরো সেম রাধিকা মাদান এরকমই থাকতো। তো সেম টু সেম ভাইব, হাকলে হাকলে কথা বলা, কিউট হওয়ার চেষ্টা করা, সো সেম থিং। তারপর ছেলেটার কাছে একটা ব্রেক আসে। কি ব্রেক? সস্তার হানি সিং। মানে সেই হানি সিংকে দেখে হানিটাও ফিল হবে না, তার জন্য গানে সুর দেওয়া। তো সুর তো সে দিয়ে দেবে, লিখবেটা কে? আর সেটা চাই 3 দিনের মধ্যে। সেটা বলে হ্যাঁ করে দেবো। কি করে করবো? একটা মেয়েকেও দূরে দেখতে পেয়েছে, সুন্দর দেখতে মেয়ে, ও জানেও না মেয়েটা ট্যালেন্টেড কিনা, ও করে দেবে। কেন? মেয়েটার একটা ডায়েরিও দেখতে পেয়েছে যার মধ্যে কয়েকটা লাইন লেখা ছিল, আর ওতে দেখবে মেয়েটা আমার ক্যারিয়ারে একটা কিছু করবে, এই মেয়েটার সাথেই আমাকে থাকতে হবে, এই মেয়েটাকেও একটা সুযোগ দিতে হবে, সুন্দরী মেয়ে, সুযোগ তো দিতে হবে। তো ওকে নিয়ে ও গান লিখতে স্টার্ট করলো, আর ও গাইতে আর সুর দিতে স্টার্ট করে দিল। হয়ে গেল, যখনই ফাইনালাইজড হবে তার আগে জানা যায় ওর বাবা, সে তার স্ত্রীর দুঃখে বেওড়া হয়ে গেছে, তাকে রাস্তায় রাস্তায় সবাই ফেলে দেয়, সে খুব অসুস্থ। আর তার এতদিনকার অ্যাডিকশন ছাড়ানোর জন্য এক্ষুনি ও 9 লাখ টাকা দিয়ে ওনাকে ও রিহাবে দেবে। জানি না কেন, উনি তো গানটা দিতেই পারতেন, সুরটা দিয়ে দিতে পারতো, পপুলার হয়ে যেতে পারতো, আরো লিখতো, তারপর রিহাবে নিয়ে যেতে পারতো, বাবা টেক কেয়ার করতে পারতো। না, আমি গানটাকে বেছে দেবো উইদাউট মাই নেম, কোনো কপিরাইট নেবো না, আমি সুরটা দিয়ে দেবো এমনি, তার আগেনস্টে আমি এই টাকাটা নিয়ে আমার বাবাকে এক্ষুনি রিহাবে দেবো। যেই বাবাকেও ভালোই বাঁচতো না, সেই বাবাকে এক্ষুনিও রিহাবে দিয়ে সুস্থ করবে। এই করতে করতে ওদের মধ্যে একটা প্রেম শুরু হয়, রোম্যান্স শুরু হয়। দেন ছেলেটা মানে একটা টক্সিক ছেলে, যে 8 মিনিটও তার আগেও তার গার্লফ্রেন্ডকে ছাড়তে চাইছে না, তখন হচ্ছে গার্লফ্রেন্ডও হয়নি ইভেন, এখনো আমি তোকে রেখেছি, তুই এই 8 মিনিটটা আমাকে দিবি, তুই বাড়ি যাবার কে বে, তোর শরীর খারাপ লাগলো তুই এখানেই থাকবি, তুই অসুস্থ হয়ে পড়ে গেলেও এখানে থাকবি, তুই অজ্ঞান হয়ে গেলেও এখানেই থাকবি 8 মিনিট। মেয়েটা থেকে গেল, আর মেয়েটাও সব নিব্বিদের মতো, আমার বয়ফ্রেন্ড টক্সিক, আই লাভ হিম। সো এরকম চলতে থাকে। দেন ছেলেরা নিজের ওল্ড গ্রুপের সাথে আবার টাই আপ করে, ওরা ইউটিউব ভিডিওস করে অ্যান্ড পপুলার হয়ে যায়। ঠিক আছে, বিশাল ভাবে পপুলার ছেলেটা। কনসার্ট, এবার কনসার্টে মাঝখানে জানা যায় মেয়েটার প্রিভিয়াস হিস্ট্রি। মেয়েটার অফিসের এখনকার নতুন সিইও হচ্ছে তার এক্স, যে সেই কোম্পানির ওনারের মেয়েকে বিয়ে করে সিইও হয়ে গেছে। এখন সে ঠাড়কি পড়া দেখাচ্ছে মেয়েটার ওপর, মেয়েটা জানে, বাট মেয়েটা সেই সবে প্রবলেম নেই। মেয়েটা ওকে দেখে ফ্ল্যাশব্যাকস আসছে, ও ব্যাকে চলে যাচ্ছে, ওর মনে হচ্ছে আবার সেই জায়গাটা যেখানে ওদের বিয়ে ভেঙেছিল তার আগের মুহূর্তে পৌঁছে গিয়ে তো মুঝে জোরকে বাঁচানা চলছে তার মেয়েটার। ঠিক আছে, ব্যাক টু কনসার্ট। আমরা কনসার্ট, এর মাঝখানে ছেলেটা বুঝতে পেরে গেছে এক্স, যে এই মেয়েটার সাথে আরো কিছু করা যেতে পারে, মেয়েটা হয়তো এখনো আমায় ভালোবাসে, এখনো চান্সেস আর হাই যে একে আমি ভালোভাবে ইউজ করে নিতে পারবো, অর মিস ইউজ। তো মেয়েটাকে নিয়ে একটা টেন্টে চলে যায়, মেয়েটা তখনও মাথায় চলছে तुम मुझे छोड़ के मत जाना, तुम मुझे छोड़ के मत जाना, तुम कभी नहीं जाओगे तो कभी नहीं जाओगे। তো সেটা তখনও বুঝতে পারছে না মেয়েটা ক্র্যাক। আরে ভাই পালা,
বাট না, ছেলেটা তো ঠারকিপনা চলে গেছে। এই সময় রিসেন্ট বয়ফ্রেন্ড এসে ওকে সেভ করে মেয়েটাকে, উল্টে মেয়েটা রিসেন্ট বয়ফ্রেন্ডকে ছুরি মেরে দেয়। মানে বে औरत समझ, চাকু नहीं उठाना था না। যদিও তোর মনে পড়ছে না, তুই কেন কাউকে খুন করতে যাবি, চাকু মারবি। মারে, তারপরে মেয়েটাকে হসপিটাল নিয়ে যায়, and ছেলেটা জানতে পারে মেয়েটার অ্যালজাইমার আছে। মেয়ের যখন অ্যালজাইমার, তখন তার ফ্যামিলি ডিসকাস করছে ছোট ছেলেরা পড়াশোনা কি হবে। টিপিক্যাল ইন্ডিয়ান ফ্যামিলি, ছোট ছেলেরা পড়াশোনাটা ইম্পর্টেন্ট, মেয়েটা ভুলে যাক না ভাই, মনে করিয়ে দেবো পড়াশোনাটা, পরীক্ষাটা ইম্পর্টেন্ট বে। তখন মা বললো আমি থেকে যাচ্ছি, তুমি চলে যাও, বাবা বললো আমি তুমি থেকে যাও, আমি চলে যাই। এই করতে করতে প্রেজেন্ট বয়ফ্রেন্ড চলে আসে তার ফ্লাইট ছেড়ে, কারণ সে জানতে পারে তার গার্লফ্রেন্ডের এই অবস্থা। তাদের কনসার্ট ছিল বাইরে, সে গেল না। নিয়ে বলে আমি নিয়ে যাব, তোমাদের জামাই নিয়ে যাবো তোমার মেয়েকে। তো মেয়ের সাথে ছেড়েও দিল, মেয়েকে তার সাথে ছেড়ে দিল, যাকে পছন্দ পর্যন্ত করতো না, ঠিক আছে, একটা ছেলে বাইরে ছেলে, তার সাথে একটা ভ্যাকেশন পাঠিয়ে দিল 1-2 মাসের। সেখানে গিয়ে মেয়েটা জানতে পারে যে ছেলেটার ট্রুপ এত ভালো একটা পারফরমেন্স করছে, ছেলেটা যেতে পারছে না, পপুলার হতে পারছে না। মেয়েটা তো বললো না যাও, মানে ম্যাটার্স। তো ছেলেটা চলে গেল, এসে দেখছে মেয়ে গায়েব। মেয়ে কোথায় গেল? মেয়ে পালিয়ে গেছে কোথায়? পাহাড়ে। এটা চিঠি লিখে গেছে, ঠিক আছে। নিয়ে কিভাবে কিছুটা পয়েন্ট আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি জানি না কিভাবে উজালো, লিটারালি ঘুমিয়ে পড়েছিলাম গাইস, বিকজ আমার আর ভাল লাগছিল না। মাঝখানে একটু খারাপ লাগছিল যখন মেয়েটা ভুলে যাচ্ছে, ছেলেটা স্টিল ওকে মনে করাচ্ছে। আই ফেল্ট দ্যাট, কারণ হচ্ছে এটা খুবই রিয়েল, এত ভালোভাবে স্ট্রংলি কারোর সাথে অ্যাটাচ থাকার। তো ছেলেটার জন্য খুবই ভালো লাগছিল মুভিটা দেখতে। বাট মেয়েটা পালিয়ে গেল, যে ছেলে তোমার জন্য এত করছে তুমি পালিয়ে গেল যাচ্ছ। এই মাঝখানটা খুবই ভালো লাগছিল, বিকজ ছেলেটা যেইভাবে মেয়েটাকে সাপোর্ট করছিল, মেয়েটা ভুলে যাচ্ছিল তাও তার পাশে এসে দাঁড়াচ্ছিল। মানে ছোট ছোট জিনিস যখন ভুলে যাচ্ছিল স্টিল বলছিল না তুমি ভোলোনি, এটা তো এরকমই ছিল। জায়গাগুলো ভালো ছিল। তারপরে কিছুটা পার্ট আমি জানি না, বিকজ আমি ঘুমিয়ে পড়েছিলাম। সেটা যখন মেয়েটা যখন পালিয়ে যায়, আমি লিটারালি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমে উঠে দেখি মেয়ের ছেলেটার বিয়ে হচ্ছে, ঠিক আছে। মাঝখানের স্টোরিটা যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে জানিও। অল ওভার মুভিটা খুব ভালো ছিল, রাতে দেখতে গেছিলাম বলে তাই ঘুম এসেছিল কিনা জানি না, বা লাস্টের দিকটা আমার ভালো লাগছিল না কিন্তু জানি না, কিন্তু মাঝখানটা সত্যি ভালো ছিল। একটু ফাস্ট ছিল মুভিটা, একটু স্লো হতে পারতো। আশিকি 2 মিক্স করার চেষ্টা করা হয়েছে, রাধিকা মাদানের সস্তা ভার্জন আনার চেষ্টা হয়েছে, তারপর রকস্টার আনা হয়েছে, অনেক রকমের মুভির একটা মিক্সচার ছিল। মানে 90s আর 2000, আর্লি 2000 এর কয়েকটা মুভি যদি আমরা মিক্স করি, তো এই মুভিটা বেরোবে জেনজিওয়ালা। এই জেনজিওয়ালা আশিকি 2 আর জেনজিওয়ালা রকস্টার খারাপ না ফর ওয়ান টাইম ওয়াচ, বাট প্লিজ ব্রো, আমরা বীর জারা দেখে বড় হয়েছি, প্লিজ ব্রো, কাল হো না হো দেখে কেঁদেছি, ये सब नहीं रुलाने वाला है हम लोगों को। আর এই নেপোটিজম ব্যাপারটা একটু বন্ধ করো। ডে বাই ডে বলিউডের কি হয়েছে, একটা করে নেপো কিড শুধু লঞ্চ করেই যাচ্ছে। I just don't know what's wrong with Bollywood. Please understand, we love to watch some new movies with new faces, with talented faces. नेपो किड्स সবাই খারাপ না, আমরা দেখেছি অনেক नेपो किड्स যারা ভালো। लोग को यही निकालना है नेपो किड्स का, ये मत करो हम लोग के साथ। हम लोग बहुत अच्छे मूवीज देख के बड़े हुए हैं, वी आर मिलेनियल्स, ठीक है। वीर ज़ारा पे रोए हम लोग, छैया छैया पे डांस किए हैं, ये सब में नहीं नाच पाएंगे अपन लोग, समझो। थोड़ा अच्छे মুভিজ নিকালো, थोड़ा अच्छे স্টার্স নিকালো। দেখো এরকমও না যে নেপো কিডস মানেই বাজে। আলিয়া ভট্টকে দেখো, রণবীর কাপুরকে দেখো, আমাদের ভাল লাগে তাদের, আমরা তাদের মুভি হাসতে কাঁদতে সব ভাবে দেখি। তো এই ছিল আমার এই মুভির রিভিউ, ভালো হতে পারতো একটু ফাস্ট এই মুভিটা। তোমাদের কেমন লেগেছে? যদি দেখে দেখো, আর না দেখলে আমার রিভিউ দেখে বলো কেমন লেগেছে। বাই ফর নাও।